আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়টা জানতে পারলে আপনি আজকালকার যে দৈনন্দিন জীবনে যে সমস্যায় মানুষ ভুগছে বেশিরভাগ লাইফস্টাইল ডিজিজের কারণে, সেই সমস্ত রোগগুলো আপনি এক নিমেষে বুঝে যাবেন এবং কিভাবে এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারেন সেই ধারণাটা আমার মনে হয় আপনি স্পষ্ট বুঝে যাবেন। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে হলে আমাদেরকে ছোট্ট একটা ছবির মাধ্যমে বুঝে নিতে হবে। ধরুন এটা একটা আমাদের সেল। শরীর তো মূলত সেল দিয়েই তৈরি হয়, সমস্ত শরীরের সব জায়গায় সেল আছে। তো এটা ধরুন একটা সেল, এই সেলের ভিতরে গ্লুকোজ ঢোকে, ঠিক আছে। গ্লুকোজ কি, ধরুন এগুলো ধরুন গ্লুকোজ, আমি বোঝানোর জন্য জাস্ট ধরে নিলাম। গ্লুকোজ কি অ্যাকচুয়ালি আমরা যে খাবার খাই, ভাত, রুটি, মুড়ি, তারপরে আর ইত্যাদি যে সমস্ত ভাজা পোড়া খাবারগুলো খাচ্ছি, মূলত এগুলো হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট যখন আমরা খাচ্ছি, কার্বোহাইড্রেট স্টার্চ দিয়ে তৈরি হয়। সেই স্টার্চ মুখের মধ্য থেকেই কিন্তু ভাঙতে শুরু করে এবং আমাদের মুখের মধ্যে যে গ্ল্যান্ড গুলো থাকে সেখান থেকে রস নিঃসৃত হয়, লালা রস নিঃসৃত হয়। তার মধ্যে এনজাইম থাকে, যেমন ধরুন একটা এনজাইম অ্যামাইলেজ, সেই এনজাইম ভাঙতে শুরু করে এই কার্বোহাইড্রেট গুলোকে। তো ভেঙে টুকরো টুকরো করে আবার পাকস্থলিতে যায়, সেখানেও মানে ভাঙা শুরু হয়, মাল্টোজ তৈরি হয়, তারপরে সেখান থেকে ম্যালটোজের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। সেটা একটা আলাদা প্রসেস, সেটা আমরা পরে বুঝবো যে কিভাবে কি হয়। কিন্তু আমরা যেটা যখন এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝছি, এটাই এখন বুঝি। তো ধরুন গ্লুকোজ আমরা খেলাম, ঠিক আছে, সেই গ্লুকোজ এমনি এমনি তো আর শক্তি উৎপন্ন হবে না। শক্তি উৎপন্ন করতে গেলে আমাদেরকে এই গ্লুকোজকে সেলের ভিতর ঢোকাতে হবে, কারণ সেলই একমাত্র যে কিন্তু এই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করতে পারে। তো এই গ্লুকোজকে এই কোষের মধ্যে ঢোকাতে সাহায্য করে ইনসুলিন। ইনসুলিন ইনসুলিন অ্যাকচুয়ালি ধরতে গেলে একটা চাবির কাজ করে, আর সেলটা ধরুন একটা তালা, এটা হলো ইনসুলিন রিসেপ্টর। এটা একটা তালার মতন, এই তালাটা খুলতে পারে একমাত্র ইনসুলিন নামক চাবিটা। যখন ধরুন এই সেলের মধ্যে গ্লুকোজটা ঢুকবে, কে ঢোকাবে? ইনসুলিন ঢোকাবে। অলরেডি আমার সেল ধরুন প্রচুর পরিমাণে খাওয়ার ফলে পুরো ভরপুর ভর্তি হয়ে আছে, ওভারলোড হয়ে আছে। একটা ট্যাঙ্কিতে যখন জল ভরেন, ওভারলোড যখন হয়ে যায় তখন তার অতিরিক্ত জল ধারণ করতে পারে না, তাই তো। তো সেলও তাই, অতিরিক্ত গ্লুকোজ আপনি ঢুকিয়ে রেখেছেন অথচ খরচ করছেন না, এক্সারসাইজ করছেন না, ব্যায়াম ট্যাম কিছুই করছেন না, যার ফলে কিন্তু এখানে জমা হয়ে থেকে যাচ্ছে। এই যে জমা হয়ে থাকার ফলে ইনসুলিন যখন আবার নতুন করে খাবার খাচ্ছেন, ভাত রুটি মুড়ি যা কিছু খাচ্ছেন, তখন এই গ্লুকোজ আবার ঢোকানোর চেষ্টা করছে ইনসুলিন, কিন্তু ঢোকাতে ব্যর্থ হচ্ছে। কারণ কি? কারণ অলরেডি আপনার সেল ওভারলোড হয়ে আছে। তো তখন এই ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস নামক একটি গ্রন্থি। ধরুন এটা একটা প্যানক্রিয়াস নামক আমাদের অর্গ্যান, ঠিক আছে, প্যানক্রিয়াস, প্যান লিখে নিলাম। প্যানক্রিয়াস নামক একটা গ্রন্থি, সেই প্যানক্রিয়াস গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এবার সবকিছুরই তো একটা সিস্টেম আছে। যখন এই ইনসুলিন গ্লুকোজকে ঢোকাতে ব্যর্থ হচ্ছে, প্যানক্রিয়াস বলছে যে আরো আমাকে তাহলে ইনসুলিন নির্গত করতে হবে, যাতে জোরপূর্বক গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢোকানো যায়, কিন্তু তারপরেও ব্যর্থ হচ্ছে। যখন ধরুন গ্লুকোজকে যখন ঢোকাতে 1 ml, প্রথম ধরুন 1 ml পরিমাণ যদি আমাদের ইনসুলিন লাগে, সেটা নর্মাল ক্ষেত্রে লাগে, কিন্তু যখন 3 ml পরিমাণ লাগবে, ঠিক আছে, একটু বেশি লাগবে, তখন এটাকে বলা হয় হাইপার ইনসুলিনিমিয়া। তো এই হাইপার ইনসুলিনিমিয়া যখন আরো একটু পরে স্টেজে চলে যাবে, মানে আর কোনো মতেই, মানে খুবই অল্প অল্প পরিমাণ গ্লুকোজ ঢোকাতে পারবে, কিন্তু সেটাও খুব কষ্ট করে, তার মানে প্যানক্রিয়াস থেকে আরো বেশি পরিমাণ ইনসুলিন নিঃসৃত হচ্ছে, ঠিক আছে, তখনই হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স। বোঝা গেল? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূলত কারণগুলো দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ভাত রুটি পরোটা মুড়ি এগুলো আছে, এগুলো খাচ্ছি, যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে।
এবার এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে আমরা বলে থাকি, আর যেগুলোর কারণে আমরা রাস্তায় রাস্তায় দুয়ারে দুয়ারে ডাক্তারের দুয়ারে ঘুরে বেড়াচ্ছি, সেই রোগগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। প্রথমত হলো ফ্যাটি লিভার, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এই ফ্যাটি লিভার হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। তারপরে কোলেস্ট্রল, এইচডিএল কমে, এলডিএল খারাপ কোলেস্ট্রল যেটা আছে সেটা বেড়ে যায়, যার ফলে হার্টের প্রবলেম হয়, টিজি বাড়ে, ঠিক আছে। এবার তার সঙ্গে সঙ্গে টাইপ 2 ডায়াবেটিস, সুগার নামে যেটা আমরা চিনি, আপনারা তো প্রতিনিয়ত এই ডায়াবেটিসের কারণে যে কত রোগী ভুগছে কোনো ঠিক নেই, কিন্তু সেটা একমাত্র কোন কারণে হচ্ছে? ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস অবশ্যই ধীরে 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 নর্মাল পর্যায়ে চলে আসবে। 4 নাম্বার অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরো কথার অর্থ হলো চর্বি, আর স্ক্লেরোসিস কথার অর্থ হলো শক্ত হয়ে যাওয়া, ঠিক আছে, পিণ্ড আকারে হয়ে যাওয়া। তো এখানে বিভিন্ন জায়গায় কি হয়, এটা মানে পিণ্ড আকারে চর্বিগুলো জমে, শরীরের বিভিন্ন অঙ্গে জমতে পারে কিন্তু। তারপরে ধরুন পিসিওএস, এটা টিজিটা বললামই, ট্রাইগ্লিসারাইড এটাও বাড়ে। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা এখন বর্তমান নাম হয়েছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওডিও আছে এর মধ্যেই। 7 নাম্বার হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েডিজম মানে থাইরয়েড গ্রন্থি কম সংবেদনশীল, মানে কাজ করতে ঠিক মতো পারছে না, যার ফলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে। 8 নম্বরে হাইপার টেনশন। হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপার মানে অতিরিক্ত, টেনশন মানে এখানে ব্লাডের প্রেশার, ঠিক আছে। হাইপার টেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে। ক্রনিক ইনফ্ল্যামেশন, অর্থাৎ আমাদের শরীরে প্রদাহ দিনের পর দিন বেড়ে যাবে, এবং যার ফলে আরো বিভিন্ন ধরনের রোগ হয়, যার মধ্যে ক্যান্সার পর্যন্ত এই ক্রনিক ইনফ্ল্যামেশনের কারণে হতে পারে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কি। এবার আপনি বলতে পারেন যে তাহলে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবো, ফ্যাটি লিভার হয়েছে বা এই ধরনের রোগগুলো হয়েছে, এগুলো কিভাবে কমাবো? দেখুন, এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম পরামর্শ থাকে যে কিভাবে এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ধরুন কারোর ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আছে, তার লাইফস্টাইল কেমন হবে, তার খাদ্যাভ্যাস মানে খাওয়া দাওয়া কেমন হবে, তারপরে আপনার ব্যায়াম কতটুকু তাকে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং টেনশন মুক্ত থাকে, এটা তো সবার জন্য মানে কমন, সবার ক্ষেত্রে একই থাকবে, কিন্তু খাওয়া দাওয়াটা, এক্সারসাইজটা, সেটা এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম। আপনারা যারা এই বিষয়টা নিয়ে বা এই রোগগুলো নিয়ে ভুগছেন তারা আমাদের চেম্বারে আসতে পারেন এবং আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারেন। অবশ্যই আমরা যথাসম্ভব আপনাদেরকে সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন।